আমি বিগত ২ বছর সময় ধরে ভিডিও বানাচ্ছি। ভিডিও যেমনই হোক, আমি খুব আগ্রহ এবং আনন্দ নিয়ে বানাই। চেষ্টা করি সুন্দর করে বানাতে এবং এই ভিডিও বানানোটা আমার জন্য একটা আনন্দদায়ক ব্যাপার। বাট আজকে যে ভিডিওটা আমি বানাচ্ছি, এইটা আমি আনন্দ নিয়ে বানাচ্ছি না। আমি খুব খুশি হতাম যদি এই ভিডিওটা আমাকে না বানাইতে হইতো। কারণ ভিডিওটা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু নিয়ে। আমেরিকা এবং ইসরায়েল মিলে একসাথে একটা কম্প্রিহেন্সিভ সামরিক অভিযানের মাধ্যমে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে গত ২৮শে ফেব্রুয়ারি নির্মমভাবে হত্যা করে। এই ভয়ঙ্কর হত্যাকাণ্ডের পেছনে যে অতি সূক্ষ্ম এবং ভয়ঙ্কর পরিকল্পনা ছিল, এটা শুনলে আপনার কাছে এক কথায় মনে হবে হলিউডের একটা থ্রিল সিনেমা, একটা থ্রিল সিনেমার স্ক্রিপ্ট। আজকে আমি আপনাদের সঙ্গে এই পুরা পরিকল্পনাটা এবং এই পুরা মিশনটা, যেটার আমেরিকা নাম দিয়েছে অপারেশন এপিক ফিউরি এবং ইসরায়েল নাম দিয়েছে অপারেশন লায়ন্স রোর, এই দুইটার ডিটেইলসটা ব্যাখ্যা করব, যেন আপনারা বুঝতে পারেন যে কিভাবে তারা এই ভয়ঙ্কর কাজটা করলো এবং এখনো মুসলিম বিশ্ব কতটা পিছায় আছে তাদের পরিকল্পনা তুলনায়। এইটা যেন বুঝতে পারি আমরা এবং আমাদের পরবর্তী প্রিপারেশন নিতে পারি। হোপফুলি এই ভিডিওটাতে আপনারা অনেক ভালো একটা ইনসাইট পাবেন। যাদের এই বিষয়টা নিয়ে আগ্রহ আছে তারা পুরো ব্যাপারটা একটা ভালো ফুল স্পেকট্রাম ওভারভিউ পাবেন। প্রথমে আমরা শুরু করব আয়াতুল্লাহ খামেনির উত্থান নিয়ে। কিভাবে তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হয়ে উঠলেন এবং কিভাবে মুসলিম বিশ্বের পক্ষ থেকে পুরো পৃথিবীকে একটা কঠিন সতর্কবার্তা এতদিন উনি দিয়ে আসতেছিলেন এই বিষয়টা। আয়াতুল্লাহ খামেনির জন্ম হয় ১৯৩৯ খ্রিস্টাব্দের ১৯ এপ্রিল ইরানের মাশহাদ শহরে। তার বাবা ছিলেন জাবেদ খামেনি, যিনি একজন আলেম ছিলেন, তবে খুব দরিদ্র পরিবারের মানুষ। কারণ তৎকালীন সময়ে ইরানের যে শাহদের রাজত্ব ছিল, ওই রাজত্বে আলিমদেরকে সমাজের মানুষ সম্মান করলেও রাষ্ট্রীয়ভাবে তাদেরকে তেমন কোনো সুযোগ সুবিধা বা চাকরি বাকরি দেওয়া হতো না, যার ফলে মোটামুটি খামেনি একটা দরিদ্র পরিবারের সন্তানই বলতে পারেন। অন্যদিকে আয়াতুল্লাহ আলী খামেনির মায়ের নাম ছিল খাদিজা মির্দামাদি। উনিও একজন আলেম পরিবারের সন্তান ছিলেন এবং খাদিজা মির্দামাদি কোরআন এবং হাদিস বিষয়ে খুব ভালো জ্ঞান রাখতেন, যার ফলে আলী খামেনিকে ছোটবেলায় তিনি নবী রাসূলদের গল্প শোনাতেন। যেই জিনিসটা ইসলামের প্রতি এবং নবী রাসূলদের প্রতি ছোটবেলাতেই একটা আগ্রহ তৈরি করে আলী খামেনির মধ্যে। ইরানের তৎকালীন নিয়ম অনুযায়ী ৪ বছর বয়সে তিনি মক্তবে পড়াশোনা শুরু করেন এবং মক্তবে বেসিক যে কোরআন এবং হাদিস এগুলির ব্যাপারে শিক্ষা গ্রহণ করেন। তারপর তার বয়স যখন ৮ বছর, তখন তিনি একটা হাউজাতে ভর্তি হন, তার জন্ম শহর মাশহাদে। এই হাউজা কনসেপ্টটা আমাদের একটু বোঝা উচিত। এটা অনেকটা বলতে পারেন আমাদের মাদ্রাসার মতন, যেখানে কোরআন, হাদিস, ইসলামিক ল এবং ফিকাহ শাস্ত্র পড়ানো হয়। এখানে তিনি মোটামুটি ৮ বছর বয়স থেকে ১৭ বছর বয়স পর্যন্ত পড়াশোনা করেন কোরআন, হাদিস, ইসলামিক ফিলোসফি এবং ইসলামিক ল নিয়ে। পড়াশোনায় উনি অসম্ভব মেধাবী ছিলেন, ভালো ছাত্র ছিলেন এবং ১৭ বছর বয়সে যখন তিনি এখানে পড়াশোনা শেষ করেন, এটাকে আপনি বলতে পারেন ইন্টারমিডিয়েট পাশ করার মতন ব্যাপার। বাট মাশহাদ শহরে যেখানে তিনি থাকতেন, এখানে মূলত উচ্চ শিক্ষার কোনো ব্যবস্থা ছিল না, যার কারণে তিনি প্রথমে চলে যান ইরাকের নাজাফ শহরে। ইরানের নাজাফ শহরটা তৎকালীন সময় ইসলামিক উচ্চশিক্ষার জন্য বিখ্যাত ছিল। অনেকটা বলতে পারেন ভারতের দেওবন্দের মতন। ইসলামিক ল এবং ইসলামিক ফিলোসফি নিয়ে যারা উচ্চতর পড়াশোনা করতে চাইতো তারা নাজাফ শহরে যাইতো। বাট উনি নাজাফ শহরে মাস ৬ মতন ছিলেন। তারপর তার বাবার অনুরোধে আবারও ইরানের মাশহাদ শহরে ফেরত আসেন, কারণ তার বাবা চাইতেন না তার ছেলে অন্য একটা দেশে এত দূরে থাকুক। তিনি চাইতেন তার কাছাকাছি থাকুক বা অন্তত ইরানে থাকুক। বাবার অনুরোধে প্রথমে মাশহাদ শহরে এসে কিছুদিন থাকলেও যেহেতু মাশহাদ শহরে উচ্চ শিক্ষার তেমন কোনো সুযোগ নাই, যার কারণে তিনি পরবর্তীতে মাশহাদ থেকে বাবার অনুমতি নিয়ে ইরানের কম শহরে চলে যান। কম শহরে একটা ভালো মাদ্রাসা ছিল বা হাউজা ছিল, যেখানে উচ্চতর পড়াশোনা করা যেত ইসলামিক ল, ইসলামিক ফিলোসফি, কোরআন এবং হাদিস নিয়ে। উনি যে হাউজাতে গিয়ে ভর্তি হন কম শহরে, ওখানকার একজন টিচার ছিলেন ইরানের ইসলামী বিপ্লবের নায়ক এবং সাবেক ইরানের প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। খোমেনির সঙ্গে ওই হাউজাতে তার পরিচয় হয় কম শহরে এবং তাদের মধ্যে একটা ভালো আন্তরিক এবং হৃদ্যতাপূর্ণ সম্পর্ক তৈরি হয়। এইটার কারণ ছিল মূলত দুইটা। প্রথমত, আলী খামেনি খুব ভালো বক্তৃতা দিতে পারতেন। দ্বিতীয়ত, তার একটা ন্যাচারাল নেতৃত্ব গুণ ছিল, যে কোনো ব্যাপারে তিনি লিডারশিপটা নিয়ে নিতে পারতেন। এই কারণে খোমেনি তার বিভিন্ন কাজে আলী খামেনিকে কাজে লাগাতেন এবং সেই সময় যেহেতু শাহাদের আমল ছিল, তাই প্রকাশ্যে ধর্মীয় রাজনীতি করাটা একরকম নিষিদ্ধ ছিল। ওখানে ধর্মীয় নেতারা আন্ডারগ্রাউন্ড পলিটিক্স করতেন। বিশেষ করে তৎকালীন ইরানের যে তরুণ সমাজ আছে তাদেরকে উদ্বুদ্ধ করতেন ইসলামী বিপ্লবের জন্য। এবং আন্ডারগ্রাউন্ডের এই পলিটিক্সে অসম্ভব দক্ষতা এবং নেতৃত্বের পরিচয় দেন তরুণ বয়সী
আলী খামেনি। তখন তার বয়স মোটামুটি 18 বছর। উনি ওনার 18 থেকে 24 বছর বয়স পর্যন্ত, অর্থাৎ মোটামুটি ভাবে বলা যায় 1858 থেকে 1863 সাল পর্যন্ত কোম শহরে রুহুল্লাহ খোমেনির অধীনে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতেন এবং তরুণদেরকে খোমেনির আদর্শে অনুপ্রাণিত করার চেষ্টা করতেন। তার এই গোপন রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য তৎকালীন ইরানের শাহ রেজিম তাকে অন্তত 6 বার জেলে নেয়, নির্যাতন এবং নিপীড়নের শিকার হন। এবং একসময় তিনি রাজনৈতিক ব্যাপারগুলি ছেড়ে বা অনেকটা গোপনে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার জন্য আবার তার নিজ শহর ইরানের মাশহাদে চলে আসেন এবং গোপনে গোপনে রুহুল্লাহ খোমেনির সঙ্গে যোগাযোগ রাখেন এবং আন্ডারগ্রাউন্ড পলিটিক্সের নেতৃত্ব দেন। দীর্ঘ সংগ্রামের পর ফাইনালি 1979 সালে ইরানের ইসলামিক রেভলিউশন সফল হয় এবং প্রথমবারের মতো ইরাক তার ইসলামিক রিপাবলিক তৈরি করে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে নিয়োগ পান আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি এবং সেই সময়ে ডেপুটি ডিফেন্স মিনিস্টার বা অনেকটা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেয়া হয় আলী খামেনিকে, যেহেতু তিনি বিপ্লবে সরাসরি অবদান রেখেছেন এবং রুহুল্লাহ খোমেনি তাকে খুব স্নেহ করতেন। এই মন্ত্রণালয়ের দায়িত্ব নেন তিনি 1979 সালের জুনে। 79 সালের নভেম্বরে মাত্র 5 মাস দায়িত্ব পালন করে এখানকার দায়িত্ব তিনি ত্যাগ করেন এবং 1980 সালে রুহুল্লাহ খোমেনি তাকে তেহরানের যে জুমার নামাজ আছে সেই জুমার নামাজ পড়ানোর ইমামতির দায়িত্ব দেন। এখন বাকি পৃথিবীর যে কোনো জায়গা থেকে তেহরানের যে জুমার নামাজ এটা একদমই ব্যতিক্রম, কারণ বাকি অন্যান্য দেশে জুমার নামাজ হয় মসজিদ ভিত্তিক, অন্যদিকে তেহরানের জুমার নামাজ হয় ইউনিভার্সিটি অফ তেহরান প্রাঙ্গণে বিশাল বড় সমাবেশের মতন করে, যেখানে জুমার নামাজে খুতবায় শুধুমাত্র ধর্মীয় বিষয় বলা হয় না, সেখানে রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি এবং পররাষ্ট্রনীতি এই সমস্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয়ে কথাবার্তা বলেন যিনি ইমাম থাকেন তিনি। এই ইমামকে জাতি অনেকটা তার অভিভাবক হিসেবে জানে, যিনি জাতিকে বা ইরানের যে মানুষ আছে সাধারণ মানুষকে ধর্মীয় এবং রাজনৈতিক চেতনায় উদ্বুদ্ধ করেন, যার ফলে স্বাভাবিকভাবেই এই জুমা যে খতিব বা ইমাম থাকেন তিনি অত্যন্ত পাওয়ারফুল একজন মানুষ হন, অন্তত সাধারণ মানুষের কাছে। এবং আগেই যেমনটা বলছি, ছোটবেলা থেকে ওনার বাগ্মিতা বা বক্তৃতা দেওয়ার ক্ষমতা ছিল অসাধারণ, যার ফলে খুব দ্রুত সময়ের মধ্যে তিনি মানুষের মধ্যে খুব জনপ্রিয় হয়ে ওঠেন। মোটামুটি 1.5 বছরের মতন তিনি এই জুমার খতিব হিসেবে দায়িত্ব পালন করেন তেহরানের জুমার নামাজে। এর মধ্যে ইরানে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। ইসলামিক রেভলিউশন তো সফল হইল, বাট আনফর্চুনেটলি 1979 এবং 1981 এই 2 বছরের মধ্যে পরপর 2জন প্রেসিডেন্ট পরিবর্তন হয়। প্রথমজন সর্বোচ্চ ধর্মীয় নেতা রুহুল্লাহ খোমেনির সঙ্গে মতবিরোধের কারণে পদত্যাগ করেন। অন্যজনকে তৎকালীন ইরানের একটা কমিউনিস্ট শক্তি যারা ওই বিপ্লবের নেতৃত্বে ছিল, বাট পরবর্তীতে তারা ধর্মীয় রিপাবলিক এটা মানতে চায় নাই, তারা যেহেতু কমিউনিস্ট রিপাবলিক হোক ইরান, এরকম একটা সংগঠন পিপলস মুজাহিদিন অব ইরান, তাদের জঙ্গি হামলায় দ্বিতীয় প্রেসিডেন্ট নিহত হন। একটা নেতৃত্ব শূন্যতার ভেতর দিয়ে চলে আসে ইরানের পরিস্থিতি। ফাইনালি 1981 সালে একটা প্রেসিডেন্ট ইলেকশন হয়। এই ইলেকশনে রুহুল্লাহ খোমেনির পরামর্শে বা উৎসাহে আলী খামেনি প্রেসিডেন্সিয়াল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি জুমার নামাজে খুতবা দিতেন তেহরানে, যার ফলে মানুষের মধ্যে তার ব্যাপক জনপ্রিয়তা ছিল। দেখা যায় নির্বাচনে 97% ভোট পেয়ে তিনি ইরানের গণতান্ত্রিকভাবে প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং 1981 থেকে 1989 পর্যন্ত পরপর 2 টার্ম 4 বছর করে তিনি ইরানে প্রেসিডেন্ট হিসেবে ছিলেন। মানুষের মধ্যে তার জনপ্রিয় ছিল ব্যাপক, কারণ একই সঙ্গে তিনি মানুষের জীবনমান উন্নয়নে যেমন কাজ করেছেন, তার সঙ্গে সেই সময়ে এই 81 থেকে 89 সময়টা ইরান ইরাকের একটা যুদ্ধ চলতেছিল। এই যুদ্ধকালীন পরিস্থিতিতে রাষ্ট্রের কার্যক্রম তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিচালনা করেন, যার ফলে ইরানের মানুষ তাকে খুব পছন্দ করত। তার প্রেসিডেন্সিয়াল দায়িত্ব শেষ হওয়ার পর 1989-তে 3 জুন সর্বোচ্চ ধর্মীয় নেতা রুহুল্লাহ খোমেনি ইন্তেকাল করেন। এরপর রুহুল্লাহ খোমেনি মৃত্যুর আগে আলী খামেনিকে তার উত্তরসূরি হিসেবে নিয়োগ করে যান। তার মৃত্যু হয় 1989 সালের 3 জুন এবং 4 জুন থেকে আলী খামেনি, যিনি পরবর্তীতে আয়াতুল্লাহ আলী খামেনি নাম নিয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করা শুরু করেন এবং এই দায়িত্ব তিনি পালন করেন 1989 থেকে 2026-এ তার শাহাদাত বরণের আগ পর্যন্ত। এই সময়ে তিনি ইরানের মানুষের জন্য এবং গ্লোবালি মুসলিম জনগণের জন্য, বিশেষ করে ইসরায়েল প্যালেস্টাইন ইস্যুতে অসাধারণ ভূমিকা রাখেন এবং তিনি ছিলেন একমাত্র মানুষ ইসলামিক বিশ্বে যিনি পশ্চিমাদের চোখে চোখ রেখে কথা বলতে পারতেন, যার ফলে তিনি তার দেশে জনপ্রিয় ছিলেন। যদিও তার অনেক ধরনের ডিসিশন, বিশেষ করে অতি কট্টর ধর্মীয় ডিসিশনের কারণে ইরানের ভেতরে আভ্যন্তরীণভাবে অনেক মানুষ তাকে অপছন্দ করত, কিন্তু এটা আসলে খুবই স্বাভাবিক। আপনি যখন রাজনীতি করবেন তখন আপনি একজন ফেরেস্তা হইলেও দেখবেন যে মানুষ কেউ না কেউ আপনার বিপক্ষে যাচ্ছে। যদিও ছোটখাটো কিছু বিরোধ ছিল তার বিষয়ে, তার অসন্তোষ কিছুটা ছিল তার জনগণের মধ্যে, ওভারঅল ইরানের মানুষ তাকে পছন্দ করতো, ভালোবাসতো, যার কারণে এই দীর্ঘ 37 বছরের
সর্বোচ্চ ধর্মীয় নেতা থাকা অবস্থায় রাষ্ট্রীয়, আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বিভিন্ন ষড়যন্ত্র হওয়ার পরেও ইরানের সাধারণ মানুষের সাপোর্টের কারণে তিনি দীর্ঘ সময় তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন। এখন ইরানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মার্কিন, পশ্চিমা বিশ্ব এবং ইসরায়েল অভিযোগ করে আসতেছিল যে তাদের কাছে নিউক্লিয়ার ওয়েপন আছে, পারমাণবিক বোমা আছে, এই ধরনের অভিযোগ করতেছিল। যদিও তারা সঠিক কোনো প্রমাণ আসলে হাজির করতে পারেনি অ্যাকচুয়ালি ইরান যে পারমাণবিক বোমা বানাইছে। বরং 2005 সালে অস্ট্রিয়ার ভিয়েনাতে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি সম্মেলনে তিনি একটা বক্তব্য দেন, যেখানে নিউক্লিয়ার ওয়েপনকে ইসলামের দৃষ্টিতে হারাম ঘোষণা করেন, এবং এটার পিছনে লজিকও ছিল। তার কথা ছিল, ইসলামের যুদ্ধের মধ্যে এক দেশের সেনাবাহিনী অন্য দেশের সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করবে, কিন্তু যুদ্ধে সাধারণ মানুষকে মারা যাবে না। অথচ নিউক্লিয়ার ওয়েপন হচ্ছে এমন একটা জিনিস যেটা যেই শহরে পড়বে সেই শহর এবং তার আশেপাশের পুরো অঞ্চলের সাধারণ মানুষ থেকে শুরু করে পশু, পাখি, প্রাণী সবাইকে মেরে ফেলবে। তাই এই অস্ত্র ব্যবহার করা ইসলামের দৃষ্টিতে হারাম, এরকম একটা ফতোয়া দেন। তারপরেও পশ্চিমা বিশ্ব কোনোভাবেই তাকে বিশ্বাস করতেছিল না এবং বিভিন্নভাবে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকে। সর্বশেষ 2025-এর জুনেও কিন্তু ইসরায়েল একটা অ্যাটাক করে আমেরিকার প্রকাশ্য সমর্থন নিয়ে, যেই হামলায় ইরানের সর্বোচ্চ পর্যায়ের রাজনীতিবিদ, সেনাবাহিনীর মেম্বার এবং বিজ্ঞানীদেরকে হত্যা করে। যদিও সেই সময়ে আয়াতুল্লাহ খামেনি বেঁচে যান, কিন্তু পশ্চিমাদের ষড়যন্ত্র সেখানে আসলে থামে নাই। আমেরিকা এবং ইসরায়েলের টার্গেট ছিল যে কোনো মূল্যে খামেনিকে পৃথিবী থেকে সরাই দিতে হবে। জুনে মিশন ব্যর্থ হওয়ার পর গত নভেম্বর থেকে তারা আরেকটা মহাপরিকল্পনা করে। এটা একটা কম্প্রিহেন্সিভ মিলিটারি অপারেশন, যেটা আমি আগে যেমনটা বলেছি, এটা মোটামুটি যে কোনো হলিউড সিনেমার একটা স্ক্রিপ্ট মনে হবে আপনার। এত সূক্ষ্মভাবে জিনিসটা পরিকল্পনা করা হয় কিভাবে, এটা আমরা বোঝার চেষ্টা করব। দেখেন, বিভিন্ন সময় বিভিন্ন ষড়যন্ত্রের পরেও কেন আসলে আয়াতুল্লাহ খামেনিকে তারা মারতে পারতেছে না, এটার কারণ হচ্ছে ওনার চলাফেরা অত্যন্ত গোপন ছিল। তিনি কখন কোথায় মুভ করতেছেন এটা প্রকাশ্যে জানাটা খুব ডিফিকাল্ট ছিল, যার ফলে হুটহাট করে তার রাষ্ট্রের ভেতরে তাকে অ্যাসাসিনেট করবে এটা প্রায় অসম্ভব। এছাড়াও রাষ্ট্রের মানুষ যেহেতু তার উপর মোটামুটি ভাবে সন্তুষ্ট ছিল, তাকে পছন্দ করত, যার ফলে নিজের রাষ্ট্রের মানুষ দিয়েও তাকে অ্যাসাসিনেট করাটা আসলে সম্ভব ছিল না। এইদিকে যে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বাইরে থেকে এসে ইসরায়েল বা অন্যান্যরা হামলা করত, এই হামলাগুলিতেও আয়াতুল্লাহ খামেনি এক্স্যাক্টলি কোন জায়গায় আছে এই লোকেশন তারা ট্রেস করতে পারতো না, কারণ তার নিরাপত্তা ব্যবস্থা ছিল পৃথিবীর সবচেয়ে সূক্ষ্ম এবং শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থাগুলোর মধ্যে একটা, যার ফলে বরাবরই তারা টার্গেট মিস করত। এখন তারা যে কম্প্রিহেন্সিভ প্ল্যানটা করে সেটা একটু বোঝার চেষ্টা করি চলেন। প্রথমত, তারা স্যাটেলাইট থেকে, শক্তিশালী স্যাটেলাইট প্রযুক্তি দিয়ে আলী খামেনি কোথায় প্রতিদিন যাতায়াত করে এই জিনিসটা দেখার চেষ্টা করত। খুব অল্প সময়ের জন্য হলেও তারা ট্রেস করতে পারতো, অর্থাৎ কখন তিনি অফিসে যান, কখন অফিস থেকে বের হন, কোথায় নামাজ পড়েন, কাদের সঙ্গে দেখা করেন, এটা দূর থেকে তারা ট্রেস করতো। বাট এই ইনফরমেশনটা এনাফ ছিল না, কারণ তিনি তো মুভমেন্টের মধ্যে থাকেন বাইরে। একমাত্র যেখানে তিনি স্থায়ীভাবে থাকেন সেটা হচ্ছে তার রাজনৈতিক কার্যালয় বাইতে রাহবারিতে। বাইতে রাহবারি হচ্ছে একটা বিশাল কমপ্লেক্স, যেটা তেহরানের একদম মাঝখানে অবস্থিত, এবং এটা বিশাল এরিয়া কমপ্লেক্স, যেটার কোন নির্দিষ্ট কক্ষে উনি কখন থাকেন এটা আবার ট্রেস করা সম্ভব না, কারণ স্যাটেলাইট দিয়ে তো প্রাসাদের ভেতরে আপনি দেখতে পারবেন না। তার মানে উনি প্রাসাদের কোথায় থাকেন এটা দেখার জন্য বা এটা বোঝার জন্য ভেতর থেকে কাউকে বিট্রে করতে হবে। এখন অনেকগুলি নাম আসতেছে, আমি একটা নাম ওইখানে বলবো না, কারণ অপরাধ প্রমাণিত হয়। বাট ভেতর থেকে কেউ একজন ইনফরমেশন পাস করে যে ওই নির্দিষ্ট ডেটে, অর্থাৎ 28শে ফেব্রুয়ারি, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনি তার উচ্চ পর্যায়ের লোকজনকে নিয়ে, অর্থাৎ রাজনৈতিক, সামরিক এবং ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ নেতাদেরকে নিয়ে স্পেসিফিক একটা রুমে, বাইতে রাহবারির একটা রুমের মধ্যে সে বৈঠক করবে। এই ইনফরমেশনটা সামহাউ তার ক্লোজ কেউ আমেরিকার কাছে পাস করে, বাট এই ইনফরমেশন থাকলেও আসলে লাভ নাই। আপনি হয়তো জানেন বাইতে রাহবারির অমুক রুমে সে এটা করবে, কিন্তু আপনি কখনো বাইতে রাহবারিতে হামলা করতে পারবেন না, কারণ ইরানের যে এয়ার ডিফেন্স সিস্টেম এটা অত্যন্ত স্ট্রং। এই এয়ার ডিফেন্স ভেদ করে একটা মিসাইল বা যুদ্ধ বিমান আপনি কখনোই বাইতে রাহবারি পর্যন্ত আনতে পারবেন না। তাহলে কি করতে হবে? এখানে তারা খেলে এক অবিশ্বাস্য প্ল্যান। সেটা হচ্ছে ইসরায়েল এবং আমেরিকা মিলে গত 3 মাস ধরে তাদের একটা এয়ারক্রাফট ক্যারিয়ার এবং 4টা মিসাইল ক্যারিয়ার আমেরিকা থেকে আরব সাগরের উত্তর অংশে নিয়ে আসে, এবং এখানে স্পষ্টতই মুসলিম বিশ্ব, বিশেষ করে সৌদি আরব, ইউএই, কাতার, ওমান, এরা বেইমানি করেছে, কারণ এদের জলসীমাতে এনে 4টা মিসাইল ক্যারিয়ার এবং একটা এয়ারক্রাফট ক্যারিয়ার রাখা হয়। এই এয়ারক্রাফট ক্যারিয়ারটার নাম হচ্ছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন। এয়ারক্রাফট ক্যারিয়ার কি? বিশাল একটা জলযান, যেটার মধ্যে অনেকগুলি বিমান থাকে, এবং এই বিমানগুলি ফ্লাই করতে পারে ওই এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে। এই জিনিসগুলো কেন লাগে? কারণ আমেরিকা থেকে একটা যুদ্ধ বিমান পাঠায়
ইরানে হামলা করে আবার আমেরিকা ফেরত নেওয়া এটা মোটামুটি অসম্ভব ব্যাপার, এতক্ষণ ধরে জ্বালানি ধরে রাখতে পারবে না। যার কারণে আমেরিকা যখন কোথাও যুদ্ধ করে তখন এই এয়ারক্রাফট ক্যারিয়ারের মধ্যে করে অনেকগুলি বিমান নিয়ে আসে, বোমারু বা যুদ্ধ বিমান, ওই দেশের জলসীমা আছে তার মধ্যে একটা জায়গায় প্লেস করে করে কাছাকাছি জায়গা থেকে স্ট্রাইক করে। এই তো গেল এয়ারক্রাফট ক্যারিয়ার। এছাড়াও চারটা যে মিসাইল ক্যারিয়ার আনে, চারটা মিসাইল ক্যারিয়ার হচ্ছে ইউএসএস গেটিসবার্গ, ইউএসএস স্যান জ্যাসিন্টো, ইউএসএস ম্যাকফল এবং ইউএসএস স্প্রুয়েন্স। এই চারটা মিসাইল ক্যারিয়ার আনে। এগুলি আবার এয়ারক্রাফট ক্যারিয়ার তো বড় না, এগুলি ছোট আকার, কারণ এখান থেকে ডিরেক্ট মিসাইল ছোড়া হয়, মিসাইল তো রানওয়ে প্রয়োজন হয় না। এই পাঁচটা অর্থাৎ একটা এয়ারক্রাফট ক্যারিয়ার চারটা মিসাইল ক্যারিয়ার দিয়ে তারা ওই আরব সাগরে অবস্থান নেয়। ফাইনালি আসে তাদের প্ল্যান করা 28শে ফেব্রুয়ারি। তারা জানে ওই নির্দিষ্ট দিনে সকাল 9:30টার সময় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনি তার যে উচ্চ পর্যায়ের নেতৃত্ব আছে সামরিক বেসামরিক তাদেরকে নিয়ে এক জায়গায় বসবেন। 9:30টায় বসবে। তারা একটা 1 ঘন্টার প্ল্যান করে, সকাল মোটামুটি 9:15 থেকে 10:15 পর্যন্ত। এর মধ্যে সকাল 9:15 থেকে 9:30টার মধ্যে তারা ইরানের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যে রাডার কন্ট্রোল রুম আছে যেখানে সবাই এখানে দেখভাল করে আকাশ সীমায় কোনো যুদ্ধ বিমান ঢুকতেছে কিনা বা কোনো মিসাইল ঢুকতেছে কিনা, এই কন্ট্রোল রুমের সার্ভারকে হ্যাক করে এখানে ভুলভাল ইনফরমেশন পাঠাইতে থাকে। তারা এই সার্ভারে দেখাইতে থাকে যে ইরানের আকাশ সীমায় একসাথে অনেক যুদ্ধ বিমান ঢুকতেছে, যার ফলে এই কন্ট্রোল রুমে যারা আছেন তারা প্যানিকড হয়ে যায় যে এখন তারা কি করবে এত যুদ্ধ বিমান একসাথে আসলে। এবং মাত্র 15 মিনিটের মধ্যে এই কাজ করে 9:35 তারা AMD-160 এয়ারক্রাফট মিনিয়েচার লঞ্চ করে ওই যে ইউএসএস আব্রাহাম লিঙ্কন নামে যে এয়ারক্রাফট ক্যারিয়ার ছিল আরব সাগরের সেটা থেকে। এখন AMD-160 মিনিয়েচার কি? এগুলি হচ্ছে দেখতে F-16 বা F-15 যুদ্ধ বিমানের মতন একটা বিমান, বাট এগুলি আসলে প্লাস্টিকের তৈরি ডামি বিমান, মিনিয়েচার ভার্সন। যেমন এই যে ধরেন আমার সামনে এটা দেখতেছেন, এটা একটা ট্রাকের মিনিয়েচার, এটা দিয়ে আমার বাচ্চা খেলে, এটা ধরতে পারেন একটা খেলনা ট্রাকের মিনিয়েচার। বিমানের এইরকম মিনিয়েচার তৈরি করছে তারা, যেটা দেখতে বিমানের মতন F-16 বা F-15 যুদ্ধ বিমানের মতন, কিন্তু এগুলি আসলে বিমান না, এগুলি আসলে খেলনা বিমান। ইউএসএস আব্রাহাম লিঙ্কন থেকে এরকম প্রায় 600 বিমানের মিনিয়েচার তারা ইরানের আকাশ সীমায় পাঠায়। এখন ইরানের যে বিভিন্ন জায়গায় আকাশ প্রতিরক্ষার জন্য রাডার সিস্টেম গুলি আছে, এর মধ্যে সর্বাধুনিক যেমন S-300 S-400 আছে, যেগুলি রাশিয়া বানায় দিছে। এরা যখনই আকাশ সীমায় কোনো মিসাইল বা যুদ্ধ বিমান প্রবেশ করে তখন অটোমেটিক্যালি অ্যাক্টিভ হয়ে যায় এবং পাল্টা মিসাইল ছড়ে যেন ওই বিমানগুলি তারা ভূপতিত করতে পারে। এবং অসংখ্য লোকেশনে ছড়ায় ছিটায় এই রাডার সিস্টেমগুলি বা এয়ার ডিফেন্স সিস্টেমগুলি আছে। তারা একযোগে এত বিমান একসঙ্গে দেখে বিভিন্ন জায়গা থেকে অ্যাক্টিভ হয়ে যায় এবং মিসাইল ছোড়া শুরু করে সেই ফেক বিমানের উপর, যার ফলে তাদের মিসাইলগুলি শেষ হয়ে যায়। আবার উচ্চ প্রযুক্তি স্যাটেলাইট থেকে ইউএসএ এবং ইসরায়েল মিলে নজর রাখতেছিল ঠিক কোন কোন জায়গা থেকে মিসাইলগুলি আসে। তার মানে ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেমগুলি ওই নির্দিষ্ট জায়গাগুলিতে আছে, যেগুলি তারা এতদিন তো ট্র্যাক করতে পারে না, কারণ এগুলি তো কেউ প্রকাশ্যে দেখায় না। ফলে যেটা হয়, স্যাটেলাইট ইমেজের মাধ্যমে এবার ইউএসএ এবং ইসরায়েলের কাছে স্পষ্ট হয়ে যায় কোথায় কোথায় তাদের এই রাডার সিস্টেমগুলি আছে। এটা প্রকাশিত হওয়ার পরপরই মোটামুটি 9:40 একযোগে ইসরায়েল তার দেশ থেকে F-35I নামক একটা উচ্চ প্রযুক্তির যুদ্ধ বিমান দিয়ে ওই রাডারে বোমা হামলা করে। অন্যদিকে ইউএস যে দুইটা মিসাইল ক্যারিয়ার ছিল, একটা হচ্ছে ইউএসএস গেটিসবার্গ আর একটা হচ্ছে ইউএসএস সান জাসিন্তো, এই দুইটা থেকে একযোগে মিসাইল ছড়ে ওই নির্দিষ্ট রাডার সিস্টেমগুলোর মধ্যে। এটা তেহরানে ছিল, ইস্পাহানে ছিল এবং অন্যান্য ছোটখাটো যে বন্দর শহর সব জায়গাতেই ছিল। প্রত্যেকটা স্পেসিফিক টার্গেটে তারা মিসাইল ছোড়ে। মোটামুটি অবিশ্বাস্য ব্যাপার। এর ফলে যেটা হয়, ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম পুরোটা ধ্বংস হয়ে যায়, তাদের সব রাডার অকেজো হয়ে যায়। এবার বাকি থাকে আয়াতুল্লাহ খামেনির যে রাজনৈতিক কার্যালয় অর্থাৎ বাইতে রাহবারি, সেখানে হামলা করা। বাট ওখানে তারা একা হামলা করে নাই, তারা এর সঙ্গে আরো 4টা শহর কম, ইস্পাহান, কারমেনশাহ এবং কারাজ, এই 4টা শহর হামলা করে। কেন? কারণ তারা জানতো যে তেহরানের বাইতে রাহবারিতে হামলা করার পর এটার পাল্টা প্রতিশোধ নেয়ার জন্য বা এই হামলার জবাব দেওয়ার জন্য এই কারমেনশাহ, কারাজ, ইস্পাহান এবং কম শহর থেকে ইরান হামলা করবে। কারণ তেহরানের বাইরে এই 4টা শহরে তাদের মিসাইলগুলি মজুত আছে, যার ফলে ওই স্পেসিফিক মিসাইল মজুত করা জায়গাগুলিতেও তারা একই সঙ্গে টার্গেট করে আনুমানিক সকাল 10টার সময়। এখন একদিকে সর্বোচ্চ নেতার রাজনৈতিক কার্যালয়ে হামলা এবং বাকি 4টা শহরে হামলা, যার ফলে ইরান মোটামুটি দিশেহারা অবস্থা হয়ে যায়। এর মধ্যে যে সর্বোচ্চ নেতার রাজনৈতিক কার্যালয় অর্থাৎ বাইতে রাহবারি, এখানে ওই যে মিসাইল ক্যারিয়ার ছিল আরব সাগরে অবস্থিত ইউএসএস ম্যাকফল এবং ইউএসএস স্প্রুয়েন্স, এই দুইটা থেকে একযোগে অসংখ্য মিসাইল নিক্ষেপ করা হয় বাইতে রাহবারিকে উদ্দেশ্য করে। অনেকগুলি মিসাইল একসঙ্গে আঘাত হানে, বাট মিসাইল তো শুধুমাত্র বিল্ডিং এর ক্ষতি করতে পারে, আন্ডারগ্রাউন্ড টানেলে যদি আপনার কোনো বাংকার থাকে সেটার ক্ষতি করতে পারে না। যার ফলে ওই মিসাইল
মিসাইল হামলার পরপর সঙ্গে সঙ্গে ইসরায়েলের অত্যাধুনিক প্রযুক্তির F-35 বিমান এই বাইতের রাহাবারির উপরে বাংকার ব্লাস্টার হামলা করে। এই বাংকার ব্লাস্টার হচ্ছে এমন এক ধরনের বোমা যেটা শুধুমাত্র আপনার বিল্ডিং কে ক্ষতিগ্রস্ত করবে না, বিল্ডিং এর আন্ডারগ্রাউন্ডে মাটির নিচে যদি কিছু থাকে সেটাকেও একদম ধ্বংস করে ফেলবে। এত শক্তিশালী বাংকার ব্লাস্টার গুলা। তো ইসরায়েল যেটা করে সেটা হচ্ছে F-35I অত্যাধুনিক প্রযুক্তির যুদ্ধ বিমান দিয়ে বাংকার ব্লাস্টার ফেলে নিচের আন্ডারগ্রাউন্ডে যত বাংকার ছিল ওই প্রাসাদের সেটাকেও ধ্বংস করে ফেলে। যার ফলে সেখানে যত মানুষ ছিল, সেখানে বলা হইতেছে যে ইরানের একদম সর্বোচ্চ পর্যায়ের IRGCর প্রধান, সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমদিনেজাদ, তারপর আয়াতুল্লাহ খামেনি, তার মেয়ের জামাই, নাতি, এরা সবাই সেখানে শাহাদাত বরণ করেন বা শহীদ হন। এক ভয়ঙ্কর পরিকল্পনা যেটাকে আসলে ট্যাকেল দেওয়ার মতন কোনো প্রস্তুতি ইরানের ছিল না। এতদিন ধরে তারা অনেক চক্রান্ত, অনেক কিছু রুখে দিছে, বাট আনফরচুনেটলি এটা তারা পারে নাই। বুঝতেই পারতেছেন যে ইউএসএ বা ইসরায়েলি বা অন্যান্য যে পশ্চিমা শক্তি আছে তাদের সঙ্গে ফাইট দেওয়ার মতন প্রস্তুতি আমাদের ইসলামী বিশ্বের সর্বোচ্চ যে শক্তিশালী রাষ্ট্র তারও নাই। তো আমাদের আসলে কোন ধরনের প্রিপারেশন লাগবে আপনারা বুঝতে পারতেছেন। আমি আসলে এই ভিডিও মূল উদ্দেশ্য ছিল আপনাদেরকে পুরো অপারেশনটা বোঝানো, যে কিভাবে অপারেশন এপিক ফিউরি এবং অপারেশন লায়ন্স রোয়ার একসঙ্গে কাজ করে ইসরায়েল এবং আমেরিকা, কিভাবে আয়াতুল্লাহ খামেনি শাহাদাত বরণ করেন এবং ইরান একরকম ধ্বংস হয়ে যায়, এই বিষয়টা আপনাদের এক্সপ্লেইন করা। এখন দেখেন, ইরানের ধর্মীয় বিশ্বাসটা, যদিও তারা শিয়া মতবাদের কারণে আকীদাগত কিছু পার্থক্য আছে, আর তারপরেও পশ্চিমা বিশ্বের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলার মতন মানুষ আয়াতুল্লাহ খামেনি ছিলেন। তার ইন্তেকালে বা তার শাহাদাত বরণে আমরা আকীদাগত পার্থক্যের কারণে ব্যথিত। আমরা আসলে দোয়া করা ছাড়া তো আমাদের সাথে কিছু করার নাই, তো আমরা দোয়া করতে পারি এই ধরনের ঘটনা না ঘটুক। আজ এই পর্যন্তই। ভালো থাকবে সবাই, দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।